এইবারে আপনাদের যে প্রতিবেদনটা দেখাবো সেটা আমাদের প্রত্যেকের সুস্থ থাকার সঙ্গে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। দেখুন, ক্যান্সারের কথা যখন ওঠে, আগে যেমন বলা হতো ক্যান্সার হুইচ ইজ নো আনসার, এখন কিন্তু সেটা বলা হয় না। তার কারণ হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করার জন্য, ক্যান্সার রোগ নির্মূল করার জন্য প্রচুর ওষুধ বেরিয়ে গিয়েছে। সময় মতো ধরা পড়লে সেরে ওঠা যায় এই মারণ রোগ থেকে, কিন্তু সেই ক্যান্সারের চিকিৎসায় জরুরি যে সমস্ত ওষুধ সেগুলো ফেল করছে একের পর এক গুণমান পরীক্ষায়। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সিডিএসকো। কি রয়েছে তাদের তথ্যে এবং কোন কোন ওষুধ ফেল করেছে পরীক্ষায়, দেখুন। সময় যত আধুনিক ততই যেন জটিল জীবন, আর সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলছে নানা রকম রোগ ব্যাধি। জাল আর নিম্নমানের ওষুধের রমরমা কেড়ে নিচ্ছে রাতের ঘুম। এরকম একটা সময় উদ্বেগ বাড়িয়েই চলেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর একের পর এক রিপোর্ট। দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল ১১৩টি ওষুধ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেনি ৩টি ওষুধ। চাঞ্চল্যকর বিষয় হলো, পরীক্ষায় ফেল করেছে ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ট্যামক্সিফেন। এই ওষুধের নমুনা ফেল করেছে দিল্লি ড্রাগ টেস্টিং ল্যাবে, যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। ভারতবর্ষের পরিসংখ্যানে যদি দেখানো হয় তাহলে প্রত্যেক বছর প্রায় ২ থেকে ২.৫ লক্ষ মহিলার ভারতবর্ষে ট্যামক্সিফেনের প্রয়োজন হয়। বহুদিন ধরেই বাজারে ট্যামক্সিফেন পাওয়া যাচ্ছে না এবং প্রচুর ভুঁইফোর কোম্পানি ট্যামক্সিফেন বিক্রি করছে। ডেকাড্রন ডেরিফাইলিনের মতো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ স্তন ক্যান্সারের, সেটার যদি কোয়ালিটি কম থাকে বা খারাপ থাকে তাহলে স্তন ক্যান্সারের রেকারেন্স রেট প্রায় ২৫% বেড়ে যাওয়ার কথা। সিডিএসকো রিপোর্টে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। গুণমান যাচাইয়ে ফেল করেছে রোগীদের শরীরে তরল ওষুধ এবং স্যালাইন দেওয়ার ইনফিউশন সেট। স্যালাইনের বোতল থেকে তরল যে প্লাস্টিকের স্বচ্ছ নলের মাধ্যমে রোগীর শরীরে যায় সেটাই হলো ইনফিউশন সেট। পরীক্ষার মাপকাঠিতে অনুত্তীর্ণ এই সেট গুজরাতের সংস্থার তৈরি। এটা সাংঘাতিক ব্যাপার, এতটাই ভয়ঙ্কর ব্যাপারটা, কারণ ইনফিউশন সেটটা মানে আপনি ডাইরেক্টলি ওটাকে ব্লাডে ঢোকাচ্ছেন। জীবাণুগুলো একদম ব্লাডে যেয়ে সেপ্টিসিমিয়া করবে এবং সেই সেপ্টিসিমিয়াগুলো ইউজুয়ালি খারাপ ভ্যারাইটিরই হবে। যখন একটা ইনফিউশন সেট থেকে যাবে তার মধ্যে মাল্টিপল অর্গানিজমস যাবে এবং সেগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে কিল করা ভেরি ডিফিকাল্ট হবে। সিডিএসকো সূত্রে খবর, যেসব ওষুধ পরীক্ষায় ফেল করেছে সেগুলির ক্ষেত্রে দেখা গেছে মোড়কে লেখা বিবরণ এবং ওষুধের মাত্রায় হেরফের রয়েছে। কোনোটায় ওষুধের পরিমাণ কম, ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনো ইনজেকশন আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। কোনো ওষুধ খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না, কোনোটি আবার নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিষাক্ত কাপ সিরাপ খেয়ে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল। শুধু কাপ সিরাপই নয়, যে কোনো তরল ওষুধের ক্ষেত্রে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল নির্দেশ দিয়েছে এখন থেকে আইন মেনে সব সংস্থাকে ওষুধ প্রস্তুত করার আগে ব্যবহৃত কাঁচামালের গুণগত মান যাচাই করতে হবে। সেই গুণগত মান যাচাই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট এলাকার ড্রাগ কন্ট্রোল অফিসে। শুধু ওষুধ প্রস্তুত করার আগেই নয়, ওষুধ তৈরি হয়ে যাওয়ার পর আরেক দফা গুণগত মান যাচাই করে সেই রিপোর্ট জমা দিতে হবে। এই আবহেই ফেল করল ১১৩টি প্রয়োজনীয় ওষুধ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ উদ্বেগ যেমন আমার আর আপনার মধ্যেও রয়েছে তেমন চিকিৎসকদের মধ্যেও রয়েছে। আপনারা শুনলেন প্রতিবেদন। আমি এখানেই ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব যে এই ইনফিউশন সেট সেটা তো সরাসরি শরীরের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে এইরকমভাবে যদি সেটা শরীরের মধ্যে ঢুকে যায় তো জানি না, একেবারে প্রাণ বিপন্ন হতে পারে। এইরকম ভয়ঙ্কর রিপোর্ট সামনে আসছে, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? না, এখানে তো কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় নেই। আপনি একটা দামি গাড়ি কিনলেন, গাড়ির ইঞ্জিনটাই খারাপ ধরুন, তো আপনার দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে প্রপারলি পেমেন্ট করে একটা গাড়ি কেনা। আপনি গাড়িটা কিনলেন, কিন্তু গাড়িটার যে দোকান থেকে বিক্রি হচ্ছে সেই দোকান সেই দামি গাড়ির ইঞ্জিনটা খুলে নিয়ে একটা লরির ইঞ্জিন লাগিয়ে দিয়েছে। তো সেটা আপনি কি করবেন? আপনার পক্ষে তো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। এবারে আমরা ডাক্তার, আমরা প্রডিউসার নই যে আমরা যে প্রোডাকশান হচ্ছে, যে ফার্মা জিনিসটা প্রডিউস হয়ে আসছে সেইটার গুণমান কি সেটা তো জানা সম্ভব নয়। এবারে মুশকিলটা একটাই হবে যে ইনফিউশন সেটটা আমি লাগাবো, পেশেন্টটা মারা যাবে, পেশেন্ট পার্টি এসে আমাকে মারবে।
আমাদের হসপিটালটা ভাঙচুর করবে, তারপরে আমাকে মেডিকেল কাউন্সিলে আমার এগেনস্টে একটা কেস করবে, তারপরে আমি দৌড়াদৌড়ি করব, পেশেন্ট পার্টির সঙ্গে আমার মনোমালিন্য হবে। আসল কাহিনীটা তো কেউই জানতে পারবে না। আজকে আপনাদের এই সমস্ত মিডিয়ার দৌলতে, কাগজের দৌলতে আমরা এগুলো জানতে পারছি। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা দেশ, একটা নাগরিক হিসাবে ভুলে যান সমস্ত রাজনীতি এটসেট্রা এটসেট্রা, এগুলো আমাদের জানার কোনো কথা নেই। আমি একটা চিকিৎসক, আমার হাসপাতালে বহু পেশেন্ট আমার আন্ডারে ভর্তি আছে, সেখানে যদি ইনফিউশন সেট খারাপ হয় তার দায়িত্ব সমস্ত অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সব ডাক্তারের কাঁধে যায়, এবং যখন পেশেন্ট 5টা পরপর মারা যাবে সেটা ডাক্তারের কাঁধেই চাপিয়ে দেওয়া হবে যে আমি রাত্রে গেছি না গেছি, আমি ঠিক সময় পেশেন্টটা দেখেছি কি দেখিনি, সেইগুলোর উপরে তখন আলোচনাটা চাপিয়ে দেওয়া হবে। আমাদের এই গুণমান খারাপ হওয়ার জন্য দুর্ভাগ্যের যত রকম শিকার হওয়া দরকার সেটা শিকার হব আমি এবং আমার রোগী। এবং সবথেকে উদ্বেগের বিষয়টা যেটা হচ্ছে, এক তো হচ্ছে যে দোষটা ডাক্তারবাবুরা করছেন না তার জন্য তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং চিকিৎসক রোগীর মধ্যে যে পবিত্র সম্পর্ক সেটার উপরে কিন্তু বারবার আঘাতটা পড়ছে। আমি ডক্টর চৌধুরীর কাছে এইখানে আসতে চাইবো। এই প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম যে ডক্টর দীপ্তেন্দ্র সরকার ক্যান্সার বিশেষজ্ঞ একটা জায়গায় অত্যন্ত উদ্বেগপূর্ণ একটা জায়গা বলছেন, যেখানে তিনি বলছেন যে বহুদিন ধরেই বাজারে ট্যামক্সিফেন পাওয়া যাচ্ছে না, প্রচুর ভুঁইফোর কোম্পানি এই ওষুধটা বিক্রি করছে। আমি বলছি এইখানেই তো আপনি মানবেন ডক্টর চৌধুরী, নজরদারির প্রশ্নটা আসে। এই ভুঁইফোর কোম্পানিগুলো প্রোডাকশন করার পর সেগুলো বাজারে বিক্রি করছে কি করে? যাদের নজরদারি চালানোর কথা তারা করছে এটা কি? আমরা এবছরে জানুয়ারি মাসের মেদিনীপুর মেডিকেল কলেজের কথাই ফিরে যাই। সেই মামনি রুইদাস যেটি সরকারি হাসপাতালে এসেছিল মা হতে, সে মা তো হতে পারলো না, তার শবদেহ ফিরে গেল তার গ্রামে, তার বাড়িতে। কেন গেছিল? আমরা দেখেছিলাম তার পোস্টমর্টম রিপোর্টে সেপ্টিসিমিয়া, অর্থাৎ তার অপারেশন করার সময় একদিনের মধ্যে মারা গেছে। তার স্যালাইনের সন্দেহ। এখন তো আরেকটা কথা উঠছে, স্যালাইন সেট যেটা দিয়ে স্যালাইন দেয়া হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন। সেই রিঙ্গার ল্যাকটেট যে ওষুধ কোম্পানি, ওই ফার্মা ইমপেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি বারুইপুরের, সেই সময়ে তাকে প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছিল। সে এখন অনেক ওষুধ প্রোডাকশন করছে। এবারে যে 112-13টি ওষুধ পরীক্ষায় ফেল করেছে তার মধ্যে তাদের কোম্পানির ওষুধ আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যাদের এই নজরদারি করার কথা, যে ল্যাবরেটরিগুলির, মাঝে মাঝে একটা দুটো ওষুধ হতে পারে কোনো কোম্পানি কোনো কারণে ফেল করছে, কিন্তু তো ধারাবাহিকভাবে সেই যারা অপরাধ করছে, যারা নিম্ন গুণমানের ওষুধ তৈরি করছে, তারা আবার একটা সময়ের পরে ছাড় পাচ্ছে। সেই ফার্মা ইমপেক্স তো আবার ওষুধ তৈরি করেছে, আবার ফেল করছে। কিভাবে হয়? এক সময় সরকার বলল ওর সমস্ত ওষুধ তৈরি প্রোডাকশন বন্ধ, আবার সে কোথায় প্রোডাকশন শুরু হলো, তারা নাকি সব শুধরে নিয়েছে। তো এটাই তো অবাক লাগে। প্রথমে তো নজরদারির অভাব, আর দ্বিতীয়ত মনে হচ্ছে নজরদারিটা মানে কেন কিভাবে করছে তার তো একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে আসছে। এবং নিশ্চয়ই এর মধ্যে বিশাল একটা সর্ষের মধ্যেই বলবো ভূত ঢুকে বসে আছে। অর্থাৎ আপনি বলছেন নজরদারির অভাব, সেই সঙ্গে সর্ষের মধ্যে ভূত। অর্থাৎ বুঝতে পারছেন চিন্তার জায়গাটা কোনটা? প্যান্ট্রোপাজল থেকে প্যারাসিটামল, অ্যাম্পিসিলিন থেকে অ্যাসপিরিন নমুনা পরীক্ষায় ফেল করেছে, আবার বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন এবং চিকিৎসার সরঞ্জাম। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। দেখুন প্রতিবেদন। দেশ জুড়ে গুণমান যাচাইয়ে ফেল 113টি ওষুধ, পরীক্ষায় ফেল ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ট্যামক্সিফেন। গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ গুজরাতে তৈরি ইনফিউশন সেট। ফের ভয় ধরানো তথ্য সামনে নিয়ে এলো সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে পরীক্ষায় ফেল করেছে শিশুদের বমি, পেটের ব্যথার ওষুধ, অপারেশনের আগে অঙ্গ প্রত্যঙ্গ অবশ করার ইনজেকশন, পেন কিলার ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার টেলমিসার্টেন 40, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অ্যামলোডিপিন, ব্যাকটেরিয়ার সংক্রমণ কমানোর ইনজেকশন অ্যাম্পিসিলিন, ব্যাকটেরিয়ার সংক্রমণের ওষুধ অ্যামিকাসিন ও ডায়াবেটিসের ওষুধ। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সমস্ত প্রয়োজনীয় জীবনদায়ী নিত্য ব্যবহার্য ওষুধ সম্পর্কে অভিযোগ আসছে। ওষুধপত্রের গুণগত মান নিয়ে প্রশ্ন আসছে, কোথাও গুণগত মানের পরীক্ষায় ফেল করছে। এটা অত্যন্ত লজ্জার, দুঃখের। এছাড়াও ফেল করা ওষুধের তালিকায় রয়েছে একাধিক সংস্থার তৈরি প্যান্টোপ্রাজল 40, একাধিক সংস্থার তৈরি প্যারাসিটামল, ফুসফুস শ্বাসনালী সংক্রমণ কমানোর ওষুধ, ব্যথা কমানোর ইনজেকশন, প্রসূতিদের চিকিৎসায় ব্যবহৃত ফলিক অ্যাসিড, অ্যাসপিরিন, একাধিক সংস্থার তৈরি স্যালাইন এবং বিভিন্ন সংস্থার তৈরি হজমের ওষুধ। অনেস্টি নিয়ে বিজনেস খুব
কম লোকই করে। তো এই ক্ষেত্রে আপনার কোয়ালিটি মেনটেন করবে না, সে বাচ্চাদের পেটে ব্যথার ওষুধই হোক কি বমির ওষুধ হোক, তাদের কাছে সেটা দেখার কথা নয়। এদের কঠোর শাস্তি যদি না হয় তাহলে এগুলো বন্ধ করা যাবে না, এবং এই স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোলে রাখার জন্য স্ট্রং মিনিস্ট্রি দরকার। তো এই সব জায়গাতেই ব্যাপারটা গণ্ডগোলের বলেই এই ব্যাপারগুলো আমাদের দেশে এত বেড়ে যাচ্ছে। সিডিএসকো রিপোর্টে উল্লেখ, ক্ল্যারিটি টেস্টে ফেল করেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ফার্মা ইমপেক্স প্রাইভেট লিমিটেডের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন অ্যাম্পিসিলিন 500 এর একটি নমুনা। এ বিষয়ে সংস্থার সিইও থমাস সি চেরিয়ান জানিয়েছেন, 450টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 449টি ব্যাচ পাশ করেছে এবং একটি ব্যাচের ফেল রিপোর্ট পেয়েছি। পরীক্ষার পদ্ধতির ত্রুটির কারণে এটা ঘটতে পারে। এর আগে মেদিনীপুর হাসপাতালে স্যালাইন কাণ্ডের সময় এই সংস্থার কাছ থেকে স্যালাইন কেনা বন্ধ করেছিল রাজ্য সরকার। রাজ্য ড্রাগ কন্ট্রোল এই সংস্থাকে উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। পরে ভুল ত্রুটি সংশোধন করায় সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় রাজ্য সরকার। সেই সংস্থার ওষুধের নমুনা আবার ফেল করলো। দোকান আউটলেটের পোস্টারিং করছে যে অধিক ডিসকাউন্টের জায়গার জন্য আপনারা যাবেন না, এই ধরনের কথা ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে বলছে। কি খাচ্ছেন জানি না, এটা কি ক্যাপসুলটা কি ময়দা দিয়ে তৈরি কিনা কেমিক্যাল দিয়ে তৈরি, এটা আমরা বুঝতে পারছি না। 60% 80% কমিশন দিয়ে যে ওষুধের কারবার চলছে, এর ফলে সেগুলো ওষুধ না ওগুলো বিষ কেউ লোকে জানে না, এবং এর ফলে যেটা হচ্ছিল যারা জেনুইনভাবে ব্যবসা করতে চায় তাদের সবচেয়ে সংকটে পড়তে হচ্ছে। সরকার যদি এইভাবে এখানে এগিয়ে নিয়ে এসে পুরো ব্যাপারটা না দেখে তাহলে চিকিৎসার মান খুব নেমে যাচ্ছে। সিডিএসকোর রিপোর্টে উল্লেখ, হিমাচল প্রদেশের 50টি সংস্থার ওষুধ ফেল করেছে। এর মধ্যে শুধু সোলানের সংস্থা রয়েছে 38টি, গুজরাতের 15টি সংস্থার ওষুধ ফেল করেছে, পাঞ্জাবের 11টি সংস্থার ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি। ফেল করেছে উত্তরাখণ্ডের 10টি সংস্থার ওষুধ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে যে নজরদারি কি যথাযথ আছে? এই যে মাঝে মধ্যে রেইডের কথা আমরা শুনতে পাই, বিভিন্ন ধরুন যেখানে কালোবাজারের অভিযোগ ওঠে সেইখানে রাজ্য সরকারের মাঝে মধ্যে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের কথাও শোনা যায়, যে টাস্ক ফোর্স মাঝে মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন রকম সবজি যে সমস্ত মার্কেট আছে সেখানে দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য রেড করে। আচ্ছা, ওষুধের ক্ষেত্রে কি সেই রকম কোনো ডেডিকেটেড টাস্ক ফোর্স বা এইরকম রেড আমরা কখনো সেভাবে লক্ষ্য করেছি? মূল বিষয় হচ্ছে নজরদারি এবং স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এখনো পর্যন্ত ডক্টর বিশ্বাস বলুন যে কোথায় রয়েছে স্ট্রং লিগ্যাল অ্যাকশন যাতে এই ধরনের ঘটনায় লাগাম টানা যায়? দেখুন, প্রথমেই বলি, ডক্টর চৌধুরী যে কথাটা বললেন সেই কথার পরিপ্রেক্ষিতে আরও কয়েকটা আমি একটু অ্যাড করে দিতে চাই। হিমাচল প্রদেশে 50টি সংস্থা, উত্তরাখণ্ডে 11টি সংস্থা, গুজরাটে 15টি সংস্থা এবং পাঞ্জাবে 10টি সংস্থার ওষুধ এই 102টোর মধ্যে ফেল করেছে। আপনাকে ব্যাপারটা জেনেসিসে গিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের নিয়মটা হচ্ছে, ধরুন আজকে কোনো একজন ব্যক্তি একটা ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করলো, সেই ইউনিটটাকে প্রথমে ড্রাগ ইন্সপেক্টর এসে তাকে মান্যতা দেবে, তারপর তার তৈরি ওষুধগুলো যে কোনো স্টেট ল্যাবে বা স্টেট অথরাইজড ল্যাবে পরীক্ষায় পাশ করে তবেই যেতে হবে। পশ্চিমবঙ্গে আমি আপনাদের বলছি 78 জন ড্রাগ ইন্সপেক্টর আছেন। প্রশ্নটা হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে যে জিনিসটা হচ্ছে সেটা রোখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে সার্ভাইলেন্সটা অনেকটা বাড়ানো। কিন্তু এক্ষেত্রেও আমি রাজনীতির প্রসঙ্গ না টেনেও বলছি, আমাদের দেশে যত ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছেন তাদের প্রত্যেককে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যে নির্দেশিকাটা দিয়েছেন সেই নির্দেশিকা অনুযায়ী যদি সরকারের নির্দেশিকা মেনে মার্কেটে ওষুধ আনতে হয় তাহলে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। আজকে কেন্দ্রীয় ড্রাগ সংস্থারও কিন্তু পূর্ব ভারতে মাত্র 2টো স্যাম্পলিং সেন্টার রয়েছে। আপনি যদি দেখেন এগুলো কিভাবে হয়, র্যান্ডামলি ওষুধটাকে সিলেক্ট করা হয়, করে সেটা ল্যাবে পাঠানো হয়। আপনি একটা ল্যাবে গিয়ে দেখুন, স্টেটের 2টো ল্যাব আছে আমাদের, একটা স্টেট ড্রাগের ল্যাব আর একটা বারাসাতে NABL অ্যাক্রিডেটেড ল্যাব, এবং সেন্টারেরও যে ল্যাব আছে প্রত্যেকটা ল্যাবে 50-100টা করে ওষুধ ওয়েটিং টু বি টেস্টেড। হ্যাঁ, এটা ঠিক, এটা কিন্তু স্বাধীন ভারতবর্ষের 78 বছর পরে এই জিনিস আমাদের দেখতে হবে। চিকিৎসক হিসেবে আমরা লজ্জিত নিশ্চিত করে। এইখানেই আমরা বারবার বলে আসছি যে হেলথে স্পেন্ডিং, বাজেটারি স্পেন্ডিং অন হেলথ আমাদের দেশে বাড়াতেই হবে। আজকে যদি এই ড্রাগ ইন্সপেকশন
এই নাম্বার অফ ল্যাবস সারা ভারত জুড়ে যত বেশি হবে, যত বেশি সংখ্যক টেস্টিং হবে, তত এগুলো বেশি করে ধরা পড়বে। দ্বিতীয় কথা, এই ফার্মা ইমপ্যাক্টস যেটা আমরা উল্লেখ করলেন, তাদের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে তারা কয়েকটা রেকটিফাইং মেজার্স নিয়েছে বলেই রাজ্য সরকার আবার চালু করতে বলেছিল। এই ঘটনার পরে আমি নিশ্চিত রাজ্য সরকার আবার দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে। আর একটা ছোট কথা বলি, একটা ছোট কথা, ছোট একটা কথা, এক্ষেত্রে কিন্তু আমি বলবো দয়া করে যে নাগরিকদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনারা ওষুধের দোকানে গিয়ে বললেন ডাক্তার শুনুন না, চোখটা লাল হয়েছে একটা ওষুধ দিন, একটু জ্বর আসছে একটা ওষুধ দিন। প্রত্যেকটা ওষুধের দোকানদারকে ফোর্স করুন তাকে বিল দিতে এবং ওষুধের ব্যাচ নাম্বার দিতে। কিন্তু এখানেই তো প্রশ্নটা, বেশ এই নিয়ে সচেতন আমরা হলাম। আমি এখানেই ডক্টর শারদত্ত বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, মুখোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর মুখোপাধ্যায়, এখানেই তো প্রশ্নটা, আমি একজন সাধারণ মানুষ, আমার জ্বর হচ্ছে, বেশ আমি প্রেসক্রিপশন ছাড়া যাবো না, কিন্তু ওষুধ খাচ্ছি, আমার তো কোনো লাভ হচ্ছে না, জ্বর কমছে না। আমি তো জানি না সেটা হিমাচল প্রদেশে তৈরি হয়েছে না সেই ওষুধটা বাংলায় তৈরি হয়েছে। এটা না শাসক দলের শুভানুধ্যায়ী পৃষ্ঠপোষকদের যে রোগটা আছে না, যাই প্রশ্ন করুন পশ্চিমবঙ্গ নিয়ে চলে যাবে সেই রাজস্থান, গুজরাট, হিমাচলে। আমি অবাক লাগছি, এটা শাসক দলের শুভানুধ্যায়ী ডাক্তার মহলেও প্রবেশ করে গেছে। গরুর রচনা ছাড়া বেরোতে পারবে না। প্রশ্ন হলো ডাক্তার কৌশিক বিশ্বাসকে যে পশ্চিমবঙ্গে নজরদারি হচ্ছে কি হচ্ছে না সঞ্চালকের, ক্লিয়ার উত্তর হলো হিমাচল প্রদেশের। তো এই যে রোগটা ঢুকে গেছে না শাসক দলের শুভানুধ্যায়ীরে, বার করা যাচ্ছে না। আমি শিবব্রতকে বলবো চিকিৎসা দিতে। এবার আসি 2025 জানুয়ারি ডক্টর তমনাশ চৌধুরী যেটা বললেন, মনে করাতে বাধ্য হলাম। হ্যাঁ, ওখানে যে স্যালাইনটা তৈরি হয়েছিল সেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের থেকে গালভরা নাম আর হয় না। তার 3 জন মালিককে মুকুল ঘোষ কর্ণাটক থেকে বিতাড়িত, তার কোম্পানি বন্ধ করে কর্ণাটকে বিতাড়িত। 2 নম্বরকে কৈলাস মৃত্তিকা, সে এখনো খুলেআম ঘুরে বেড়াচ্ছে। 4 নম্বরকে নীরাজ মিত্তাল। এই 3টে লোক কিন্তু একটি কলকাতা শহরের 5 তারা হোটেলে শাসক দলের একটি রাজনৈতিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বারংবার মিটিং করেছেন, আজও তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। শাসক দল তৎপরতা দেখিয়েছিল মিদনাপুরে, মানতে হবে ঠিকই। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি প্রশাসনিক তৎপরতা দেখিয়েছেন মিদনাপুর মেডিকেল কলেজে। তৎপরতার মাসুল কে দিয়েছে? তৎপরতার মাসুল দিয়েছে 9 জন ডাক্তার, আমি তাদেরকে ব্যান করেছিলেন। বন্দুকের নলটা আপনি ডাক্তারদের পিঠে রাখছেন, কই একবারও তো আপনি মুখে আনেননি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 3 জন যে ডিরেক্টর, তারা কেন খুলেআম ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর কোথায় গেল? আবার অদ্ভুত, আপনি আবার একটি স্টেডিয়ামে জুনিয়র ডাক্তারদের যখন প্রহসন করলেন, একটি মিটিংয়ের প্রহসন, সেখানে আবার এই ব্যান গুলো গুটিয়ে নেওয়া হলো। যদি দড়িটা লম্বা হয়, প্রশাসনিক দড়ি যদি এতই লম্বা হয়, আইন যদি এতই লম্বা হয়, তাহলে কিন্তু কোনোদিন আপনি দেখতে পারবেন না। দেখুন, মূল প্রশ্নটা হচ্ছে যে রোগ সারায় ওষুধ। এখন ওষুধের যদি রোগ হয় তাহলে তার প্রতিকার কিভাবে হবে, তাকে সারাবে কে? আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো। দেখুন, যখন কোনো অসুখ হয় সেই অসুখের জন্য ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রাইব করেন। প্রশ্ন হচ্ছে ওষুধ যদি রোগাক্রান্ত হয় তাহলে তার প্রতিকার কিভাবে হবে? ডক্টর চৌধুরী, আমরা সত্যি অসহায়, এবং শুধু আমরা চিকিৎসকরা অসহায় না, আমাদের দেশের মানুষ অসহায়, এবং তাদের কাছে সত্যিই আমি জানি না কি অন্ধকারের মধ্যে আছি। একটা ওষুধ তৈরি হওয়ার পর সেই মানুষটি যখন খাবেন, এর মাঝে যে সার্ভিলেন্স হওয়ার কথা, যাদের পরীক্ষা করার কথা, সেগুলি হয়ে যাওয়া উচিত। কিন্তু ওষুধ তৈরি হচ্ছে, বাজারে চলে যাচ্ছে, তার স্যাম্পেল চলে যাচ্ছে টেস্টিংয়ে রিপোর্ট আসছে, ইতিমধ্যেই মানুষ সেই ওষুধটি খেয়ে ফেলেছেন, অর্থাৎ তার শরীরে যা বাজে কিছু ঘটে যাচ্ছে। আর আমরা যদি দেখি ওষুধ থেকে এত মুনাফা তৈরি করার জায়গা তৈরি হয়ে যায় ওষুধ, সেক্ষেত্রে তো এই ঘটনা ঘটবেই। ওষুধ থেকে যদি ইলেকট্রাল বন্ডের কেউ টাকা নেন, তাহলে সেই টাকাটা আসবে কোথার থেকে? সাধারণ মানুষের পকেট থেকেই আসবে, এবং তাই ঘটছে। মানুষের জীবন আজকে বিরাট প্রশ্নচিহ্নের সামনে। একটি নিশ্চিন্তে মানুষ ওষুধ খেতে পাচ্ছেন না, এবং সেই নিশ্চিন্তে ওষুধ না খাওয়ার কারণে, এটি খারাপ ওষুধ খাওয়ার কারণে যা কিছু খারাপ ঘটার, রোগ তো সারছেই না, উল্টে আরও 5টা বেশি রোগ, তাদের জীবনহানি হওয়ার প্রশ্ন দেখা যায়। একেবারে মূল প্রশ্ন এইখানে যে জিএসটি কমছে কিন্তু ওষুধ একেবারে চোখ বন্ধ করে ভরসা করার মতন জায়গায় পৌঁছচ্ছে না। আমাদের মূল দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে নজরদারি করা হোক, এবং যে রাঘব বোয়ালরাই গোটা চক্রের মাথার ওপর রয়েছেন তাদের পর্যন্ত আইনের হাত পৌঁছে কড়া শাস্তি এটা সুনিশ্চিত করুক। মূল কথা হচ্ছে পয়সা দিয়ে আমি যেন বিষ না কিনি, ওষুধটাই যেন আমি কিনি, এইটা আমাদের সরকার, আমাদের প্রশাসন যেন নিশ্চিত করতে পারে। এই আশা রেখে অনুষ্ঠান শেষ করব। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আলো।